নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, 12টা বছর একটা দেশের প্রধানমন্ত্রী 12 বছর ধরে ক্ষমতায়, অথচ একটাও ওপেন স্ক্রিপ্টহীন প্রেস কনফারেন্স একেবারে করেননি। একটাও নয়, একটা প্রশ্ন এমন নয় যা তাকে আগে থেকে জানানো হয়নি। ভাবতে পারছেন, পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র বলে যে দেশ নিজেকে দাবি করে, সেই দেশের সরকার প্রধান সাংবাদিকদের সরাসরি অপ্রস্তুত প্রশ্নের সামনে দাঁড়াতে রাজি নন। আর এবার যখন তিনি বিদেশ সফরে গেলেন, তখন বিদেশি সাংবাদিকরাই প্রকাশ্যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে দিলেন, আমরা এর চেয়ে কাছে যেতে পারছি না, কারণ অনুমতিই নেই। এই একটা বাক্য গোটা বিশ্বের কাছে কি বার্তা দিচ্ছে একবার ভেবে দেখুন তো। আজকের এই ভিডিওতে আমরা স্তরে স্তরে খুলে দেখাবো কিভাবে একজন সরকারি আমলা আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে অত্যন্ত হাস্যকর একটা যুক্তি দিয়ে প্রধানমন্ত্রীর নীরবতাকে জাস্টিফাই করার চেষ্টা করলেন, কিভাবে বিদেশের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নিজেই বলিউড গান আর অদ্ভুত সংখ্যাতত্ত্ব দিয়ে মূল্যবান কূটনৈতিক সময় ব্যয় করলেন, আর সবচেয়ে বড় কথা, কিভাবে তার নিজের মুখে বলা একটা পুরনো স্মৃতিচারণ তার নিজের প্রচারিত দারিদ্র্যের কাহিনীর সঙ্গে সরাসরি সাংঘর্ষিক হয়ে দাঁড়ালো। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই প্রশ্নগুলো নিছক রাজনৈতিক বিতর্ক নয়, এটা একটা গণতন্ত্রের জবাবদিহিতা কতটা বেঁচে আছে তার প্রশ্ন। তো বন্ধুরা, শুরু করা যাক সবচেয়ে বড় এবং মৌলিক প্রশ্নটা দিয়ে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখনই বিদেশে যান, দেশের ভেতরে প্রচার করা হয় একটাই গল্প, সারা বিশ্বে ভারতের ডঙ্কা বাজছে, ভারতের সম্মান বাড়ছে, ভারতের প্রধানমন্ত্রী যেখানেই যাচ্ছেন সেখানেই তাকে ঘিরে উন্মাদনা তৈরি হচ্ছে। টিভি চ্যানেলে ঘন্টার পর ঘন্টা এই ন্যারেটিভগুলো কিন্তু চলতে থাকে, কিন্তু বাস্তবতায় একটা অন্য দিক আছে, সেটা দেশের মূলধারার মিডিয়াগুলো প্রায় কখনোই দেখায় না। সেই দিকটা হলো, বিদেশি সাংবাদিকরা এখন প্রকাশ্যেই প্রশ্ন তুলছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন কোনো ওপেন প্রেস কনফারেন্স করেন না। এটা কোনো নতুন বা হঠাৎ তৈরি হওয়া অভিযোগ নয় বন্ধুরা, এটা একটা দীর্ঘমেয়াদী প্যাটার্ন যা 12 বছর ধরে অক্ষুণ্ণ রয়েছে। বন্ধুরা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দীর্ঘ 12 বছরের সময়কালে বহুবার সাক্ষাৎকার দিয়েছেন, কিন্তু প্রতিটাই ছিল পুনর্নির্ধারিত প্রশ্ন, পুনর্নির্ধারিত পরিবেশ এবং প্রায় সব ক্ষেত্রেই সহানুভূতিশীল সাক্ষাৎকার গ্রহীতা। এখানে গণতান্ত্রিক ব্যবস্থার একটা মৌলিক নীতির কথা মনে করিয়ে দেওয়া অবশ্যই দরকার। একটা সুস্থ গণতন্ত্রে ক্ষমতাসীন ব্যক্তিকে নিয়মিতভাবে অপ্রস্তুত, কঠিন, এমনকি অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি একেবারে হতে হয়। এটাই ব্যবস্থার একটা চেক অ্যান্ড ব্যালেন্স, ক্ষমতা যাতে জবাবদিহিতাহীন না হয়ে ওঠে। আমেরিকার প্রেসিডেন্ট থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী, প্রায় প্রতিটা বড় বড় গণতন্ত্রের রাষ্ট্রপ্রধানরা নিয়মিত ওপেন প্রেস কনফারেন্স করেন, যেখানে যে কোনো সাংবাদিক যে কোনো প্রশ্ন করতে পারেন। ভারতের ক্ষেত্রে এই চর্চাটাই কিন্তু প্রায় অনুপস্থিত। প্রশ্ন হলো, যদি সরকার সত্যিই স্বচ্ছ হয়, যদি সরকারের কাছে জনগণের প্রশ্নের উত্তর দেওয়ার মতো সৎ সাহস এবং প্রস্তুতি থাকে, তাহলে এড়িয়ে যাওয়ার প্রয়োজন পড়ে কেন? কেন প্রতিটা মিডিয়া উপস্থিতি এত সযত্নে সাজানো, স্ক্রিপ্টেড এবং নিয়ন্ত্রিত হতে হয়? বন্ধুরা, এবার তিনি যখন বিদেশ সফরে গেলেন, তখন এই প্রশ্ন থেকে আর পালাবার সম্ভব হচ্ছে না, কারণ বিদেশি সাংবাদিকদের উপর দেশীয় মিডিয়ার নিয়ন্ত্রণের কোনো ক্ষমতাই নেই বললে চলে। বিদেশি সাংবাদিকরা যখন প্রশ্ন করছেন, তখন হয় সরকারের প্রতিনিধিদের কাছে কোনো সদুত্তর থাকছে না, অথবা সাংবাদিকরা নিজেরাই ক্যামেরার সামনে দাঁড়িয়ে খোলাখুলি স্বীকার করছেন যে প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার অনুমতি তাদের একেবারেই নেই। এই দুটো দৃশ্যই একটা গণতান্ত্রিক দেশের জন্য অত্যন্ত অস্বস্তিকর। This is about as close as we'll get to Narendra Modi on his trip to Melbourne. He famously avoids unscripted news conferences, preferring instead more staged managed appearances. প্রধানমন্ত্রীর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরের সময় এই প্রশ্নটাই বিদেশ মন্ত্রকের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা রূপেন্দ্র ট্যান্ডেনকে সরাসরি করা হয়েছিল। তার জবাবটা শুনলে যে কেউ অবাক হবেন বন্ধুরা, কারণ এটা একটা প্রশাসনিক পদে থাকা মানুষের বক্তব্য হিসেবে অত্যন্ত অস্বাভাবিক। Why did Mr. Modi not give a press conference to New Zealand journalists here? So, your question has that quality of deja vu. Mr. Modi's political method, he is a very successful politician. তিনি দাবি করলেন যে প্রধানমন্ত্রী মোদী একজন অত্যন্ত সফল রাজনীতিবিদ, জনগণের সাথে তার সরাসরি যোগাযোগ রয়েছে, তাই মিডিয়ার মতো মধ্যস্থকারিতার প্রয়োজন নেই একেবারে। তার মতে ভারতের সাধারণ মানুষ মূলত গ্রামীণ এবং সরল প্রকৃতির, তারা চায় না যে প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের মাঝে কেউ থাকুক, তারা মধ্যস্থকারীর মাধ্যমে কথা বলা একেবারে পছন্দ করে না। এই যুক্তিটা একটু থামিয়ে গভীরভাবে বিশ্লেষণ করা দরকার, কারণ এর মধ্যে একাধিক স্তরে বন্ধুরা সমস্যা রয়েছে। প্রথম সমস্যা, একজন সরকারি আমলা যিনি নিজেই একজন সিভিল সার্ভেন্ট এবং যার দায়িত্ব নিরপেক্ষভাবে প্রশাসনিক কাজ করা, তিনি কি আদৌ রাজনৈতিক নেতার পক্ষে এমন যুক্তি দেওয়ার অধিকারী? এটা কি তার পদের নিরপেক্ষতা লঙ্ঘন করে না?
দ্বিতীয় সমস্যা, গণতন্ত্রের প্রেস কনফারেন্সের আসল উদ্দেশ্য কি তা কি তিনি আদৌ বোঝেন? প্রেস কনফারেন্সের মূল কাজ কখনোই জনগণের সাথে যোগাযোগ স্থাপন নয়, এটা মূলত ক্ষমতাসীনদের জবাবদিহি করতে বাধ্য করার একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা। এটা কোনো মধ্যস্থতা নয়, এটা গণতন্ত্রের একটা মৌলিক স্তম্ভ, যাকে বলা হয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ভূমিকা। তৃতীয় সমস্যা, বন্ধুরা, এই যুক্তিতে একটা অন্তর্নিহিত অবজ্ঞাও লুকিয়ে রয়েছে। ভারতের সাধারণ মানুষ গ্রামীণ ও সরল, তারা পছন্দ করে না এই ধরনের বক্তব্য। কি এক ধরনের অভিজাত মানসিকতা প্রকাশ করে না, যেখানে সাধারণ মানুষকে তাদের নিজেদের নেতার কাছে প্রশ্ন করার অধিকার থেকে বঞ্চিত রাখার একটা যুক্তি দাঁড় করানো হচ্ছে? ভাবুন তো, যদি সত্যি ওপেন প্রেস কনফারেন্স হতো তাহলে সাংবাদিকরা ঠিক কি কি প্রশ্ন করতে পারতেন? পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা একের পর এক ঘটছে, সারা দেশ জুড়ে লক্ষ লক্ষ যুবক যুবতীর ভবিষ্যৎ বিপন্ন। তারপরেও দায়িত্বপ্রাপ্ত শিক্ষামন্ত্রী কেন এখনো পদে বহাল আছেন? দিল্লির দাঙ্গা, পেহেলগামের সন্ত্রাসী হামলা, এই দুটো বড় ঘটনার পর নিরাপত্তা ব্যর্থতার দায়ভার কে নিলেন? জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কোনো প্রশাসনিক পদক্ষেপ কেন নেওয়া হলো না? মণিপুরে দীর্ঘদিন ধরে জাতিগত অস্থিরতা চলছে, সেখানে কেন কোনো কঠোর ও কার্যকর ব্যবস্থা নেওয়াই হচ্ছে না? বন্ধুরা, এই ধরনের প্রশ্নগুলোই মূলত মূল কারণ কেন ওপেন অনির্ধারিত প্রেস কনফারেন্স ধারাবাহিকভাবে এড়িয়ে যাওয়া হয়। কারণ একটা সাজানো অনুষ্ঠানের প্রশ্নের বিষয়বস্তু নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু ওপেন প্রেস কনফারেন্সে সেই নিয়ন্ত্রণটা একেবারে থাকে না। এই ঘটনা কোনো, বন্ধুরা, বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটা একটা পুনরাবৃত্ত প্যাটার্নের অংশ। এর আগেও দেখা গেছে, যখন নরওয়ের একজন প্রবীণ সাংবাদিক প্রধানমন্ত্রীকে একটা যৌক্তিক ও পেশাদার প্রশ্ন করেছিলেন, তখন দেশের একটা বড় অংশের মূলধারার মিডিয়া তার পেছনে লেগে গিয়েছিল। তাকে বিদেশি এজেন্ট, একটা নির্দিষ্ট আন্তর্জাতিক সংস্থার হয়ে কাজ করা ব্যক্তি, ভারত বিরোধী, এমন সব তকমা একের পর এক দেওয়া হয়েছিল। তার ব্যক্তিগত পরিচয়, এমনকি পারিবারিক পরিচয় টেনে আনা হয়েছিল অনলাইন আক্রমণে। এই ঘটনা একটা গুরুত্ব প্রবণতা প্রকাশ করে। যখন কোনো সাংবাদিক ক্ষমতার কাছে অস্বস্তিকর প্রশ্ন করেন, তখন, বন্ধুরা, সেই প্রশ্নের যৌক্তিকতা নিয়ে আলোচনা করার বদলে প্রশ্নকর্তার ব্যক্তিগত বিশ্বাসযোগ্যতা নিয়ে আক্রমণ শুরু হয়ে যায়। বন্ধুরা, এটা একটা সুপরিচিত রাজনৈতিক কৌশল, বার্তাবাহককে আক্রমণ করে বার্তাটাকেই অবিশ্বাস্য করে তোলা। পরে যখন বিরোধী দলনেতা রাহুল গান্ধী সেই ভিডিওটা নিজের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে শেয়ার করলেন, তখন তাকেও একই ধরনের আক্রমণের শিকার হতে হলো। তাকে দেশদ্রোহী, তাকে অপমানকারী বলে ব্যাপকভাবে প্রচার করা হলো। কিন্তু এখানে একটা মৌলিক প্রশ্ন থেকে যায়, একটা প্রশ্ন কি নিজেই একটা অপমান? একজন সাংবাদিক যদি প্রশ্ন করেন আপনার সরকারের একটা নীতি নিয়ে কেন সমালোচনা হচ্ছে, তাহলে সেটা কি দেশের অপমান নাকি সরকারের একটা নীতিগত সিদ্ধান্তের অপমান? এই দুটোর মধ্যে পার্থক্য বোঝাটা অত্যন্ত জরুরি, এবং এই পার্থক্যটা প্রায়শই ইচ্ছাকৃতভাবে মুছে ফেলা হয়, যাতে যে কোনো সমালোচককে জাতীয়তাবাদ বনাম দেশদ্রোহিতার ফ্রেমে ফেলে দেওয়া যায়। বন্ধুরা, বাস্তবতা হলো এই প্রশ্নগুলো অত্যন্ত যুক্তিসম্মত, এবং আন্তর্জাতিক স্তরে গিয়ে এই প্রশ্ন থেকে একেবারে পালানো যায় না। আর যখন সরাসরি উত্তর না দিয়ে ঘুরিয়ে কথা বলা হয়, তখনই এমন সব যুক্তি বেরিয়ে আসে যার কোনো লজিক থাকে না, ঠিক যেমনটা আমরা রুদেন্দ্র ট্যান্ডনের বক্তব্যে আগেই দেখেছি। এরপর আসা যাক প্রধানমন্ত্রী নিজে বিদেশ সফরে গিয়ে ঠিক কি কি বলেছেন তার একটা বিস্তারিত পর্যালোচনায়। জাকার্তায় গিয়ে তিনি স্থানীয় মানুষদের উদ্দেশ্যে বলতে শুরু করলেন কিভাবে ইন্দোনেশিয়ায় বলিউডের একটা পুরনো জনপ্রিয় গান এখনো মানুষের মধ্যে সমাদৃত। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সামনে দাঁড়িয়ে তিনি বললেন, ভারত ইন্দোনেশিয়া একসাথে চললে সেই গানের নামের চেয়েও বেশি কিছু হয়। এক ধরনের শব্দের খেলা তৈরি করলেন তিনি। এখানে একটা প্রশ্ন করা দরকার, একটা দ্বিপাক্ষিক কূটনৈতিক মঞ্চ যেখানে বন্দর চুক্তি, প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্যিক অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা, সেখানে একজন রাষ্ট্রপ্রধানের কি এই ধরনের হালকা বিনোদনমূলক মন্তব্য করা শোভা পায়? এটা কি সেই গুরুত্বপূর্ণ কূটনৈতিক মুহূর্তের গাম্ভীর্যকে খাটো করে না? আপনারাই কমেন্টে লিখে জানান তো। তুলনা করলে দেখা যাবে, বন্ধুরা, বিশ্বের অন্যান্য বড় রাষ্ট্রনেতারা যেমন জার্মানি, জাপান বা ফ্রান্সের রাষ্ট্রপ্রধানরা দ্বিপাক্ষিক আলোচনার সময় সাধারণত নীতিগত, অর্থনৈতিক এবং কৌশলগত বিষয়বস্তুগুলোতেই সীমাবদ্ধ থাকেন। জনপ্রিয় সংস্কৃতির রেফারেন্স ব্যবহার করাটা একটা সম্পূর্ণ অস্বাভাবিকতা নয়, কিন্তু যখন সেটাই একটা প্রধান আলোচ্য বিষয় হয়ে দাঁড়ায়, তখন সেটা প্রশ্ন তৈরি করতে থাকে। বিষয়টা এখানেই শেষ হয়নি, বন্ধুরা। এরপর তিনি আন্তর্জাতিক মঞ্চে উপস্থিত দর্শকদের সামনে একটা অদ্ভুত সংখ্যাতাত্ত্বিক ব্যাখ্যাও দিতে শুরু করলেন। মোদিজি বললেন, গত বছরের 26শে জানুয়ারি ভারত প্রজাতন্ত্র দিবস ধুমধাম করে পালন করেছে, এবং 26 সংখ্যাটার মধ্যে 2 আর 6 যোগ করলে 8 হয়। আবার তার এক বন্ধুর জন্মদিন 17 তারিখ, সেখানেও 1 আর 7 যোগ করলে 8 হয়।
এই ধরনের সংখ্যাতাত্ত্বিক কাকতালীয়তা নিয়ে একজন রাষ্ট্রপ্রধান আন্তর্জাতিক মঞ্চে সময় ব্যয় করছেন, এই দৃশ্যটা স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগায়, এটা কি নিছক আন্তরিকতার প্রকাশ, নাকি এটা একটা গুরুত্বপূর্ণ কূটনৈতিক সময়ের অপচয়? একটা রাষ্ট্রীয় সফরের প্রতিটা মুহূর্তই বন্ধুরা যথেষ্ট মূল্যবান, যেখানে বাণিজ্য চুক্তি, প্রতিরক্ষা সহযোগিতা, জলবায়ু পরিবর্তন মোকাবিলার মতো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার যথেষ্ট সুযোগ থাকে, সেখানে এই ধরনের ব্যক্তিগত সংখ্যাতত্ত্ব আলোচনা কতটা প্রাসঙ্গিক সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনারাই বিচার করে আমার কমেন্ট সেকশনে লিখে জানান তো। কিন্তু বন্ধুরা, সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে তার সাম্প্রতিকতম একটা মন্তব্যে, যেটা নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদীজি বলেছেন প্রায় 25-30 বছর আগে তিনি নিউজিল্যান্ডে গিয়েছিলেন, সেই সময় তিনি কোনো সরকারি পদে ছিলেন না, এমনকি সাধারণ জীবনেও তাকে কেউ চিনতেন না বলে তিনি নিজেই স্বীকার করেছেন। সেই সময় একজন নিউজিল্যান্ডবাসী তাকে উপহার হিসেবে একটা মাফলার, একটা টুপি আর এক জোড়া দস্তানা দিয়েছিলেন, কারণ তখন ঠান্ডার মৌসুম ছিল। সেই মাফলারটা মোদিজি আজও যত্ন করে রেখেছেন এবং সাম্প্রতিক এই অনুষ্ঠানেও নিয়ে এসেছেন, প্রতীকীভাবে দেখিয়েওছেন তিনি। শুনতে এটা একটা আবেগঘন হৃদয়স্পর্শী গল্প মনে হতে পারে, কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা একেবারে উঠে আসে, যেটা আমাদের বারবার শোনানো বয়ানের সঙ্গে যথেষ্ট সাংঘর্ষিক। আমাদের বারবার বলা হয় যে প্রধানমন্ত্রী দীর্ঘদিন অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন, ছোটবেলায় চা বিক্রি করে জীবনযাপন করেছেন, কঠিন আর্থিক সংগ্রামের মধ্যে দিয়ে গেছেন। তার ছোটবেলার কিছু পুরনো ছবিও নানা সময় প্রচারিত হয়েছে, যেখানে তাকে আমেরিকার হাই স্পিড ট্রেনেও দেখা যায়। প্রশ্ন হলো, একজন মানুষ যিনি নিজেকে অত্যন্ত দরিদ্র বলে দাবি করেন, যার আর্থিক সংগ্রামের কাহিনী বারবার রাজনৈতিক আখ্যানের কেন্দ্রে রাখা হয়, তিনি সেই বয়সেই যখন তার কোনো সরকারি পদ ছিল না, কোনো প্রাতিষ্ঠানিক আয়ের উৎস ছিল না বলেই বোঝানো হয়, তখন কিভাবে নিউজিল্যান্ড বা আমেরিকার মতো ব্যয়বহুল দেশে আন্তর্জাতিক ভ্রমণ করেছিলেন? বিমান ভাড়া, ভিসা, থাকা খাওয়ার খরচ, এই সব কিছুর উৎস তাহলে ঠিক কী ছিল? এখানে স্পষ্ট করে বলা দরকার বন্ধুরা, এই প্রশ্নের একটা সম্ভাব্য ব্যাখ্যা থাকতে পারে। অনেক রাজনৈতিক বা সামাজিক সংগঠনের সদস্যরা সংগঠনের পৃষ্ঠপোষকতায় বিদেশ ভ্রমণ করেন, যা ব্যক্তিগত আর্থিক অবস্থার সরাসরি প্রতিফলন নাও হতে পারে, কিন্তু এই ব্যাখ্যাটা তখনই গ্রহণযোগ্য হয় যখন এটা প্রকাশ্যে স্বচ্ছভাবে ব্যাখ্যা করা হয় কোনো ওপেন প্রেস কনফারেন্সে, যেখানে সাংবাদিকরা ফলো আপ প্রশ্ন করতে পারেন। যেহেতু সেই সুযোগটাই একেবারে নেই, তাই এই দুটো বয়ানের মধ্যে যে আপাতত সাংঘর্ষিকতা তৈরি হচ্ছে, সেটা জনগণের মধ্যে যুক্তিসম্মত প্রশ্ন তৈরি করে। ঠিক এই কারণেই হয়তো ওপেন প্রেস কনফারেন্সে ধারাবাহিকতা এড়িয়ে যাওয়া হয়, কারণ যদি সত্যিই স্ক্রিপ্টহীন কোনো সাংবাদিক সম্মেলন হতো, তাহলে ঠিক এই প্রশ্নটাই স্বাভাবিকভাবে হয়তো উঠে আসতো। দারিদ্র্যের দাবি আর তরুণ বয়সের আন্তর্জাতিক ভ্রমণের বাস্তবতা, এই দুটো ঠিক কিভাবে মিলছে? এই ফাঁকাটা কিভাবে ব্যাখ্যা করা হবে? কংগ্রেস নেতা পবন খেরা এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তার মূল বক্তব্য ছিল কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্টে বিভক্ত বন্ধুরা। প্রথমত, সরকারি আমলা স্বাভাবিকভাবেই যে সরকারের অধীনে কাজ করে তার পক্ষে কথা বলেন, এতে খুব একটা অবাক হওয়ার কিছুই নেই, এটা তাদের প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা। কিন্তু বন্ধুরা, গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে এই যুক্তিটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্বিতীয়ত, বিশ্বের বড় বড় গণমাধ্যম এখন একে একে এই নীরবতার প্রশ্ন তুলেছে। প্রথমে নরওয়ে, তারপর নিউজিল্যান্ড, এখন আবার অস্ট্রেলিয়া। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটা ক্রমবর্ধমান আন্তর্জাতিক প্রবণতা, যেখানে বিদেশি সাংবাদিকরা ভারতের গণতান্ত্রিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন। তৃতীয়ত, মন কি বাতের মতো একমুখী রেডিও অনুষ্ঠান, যেখানে শ্রোতাদের সরাসরি প্রশ্ন করার সুযোগ নেই, তা কখনোই মিডিয়ার কঠিন ফলো আপ প্রশ্ন ও জবাবদিহিতার বিকল্প একেবারেই হতে পারে না। এই দুটো সম্পূর্ণ আলাদা ধরনের যোগাযোগ, একটা হলো একমুখী বার্তা প্রদান, আরেকটা হলো দ্বিমুখী জবাবদিহিতা। এই দুটোকে গুলিয়ে ফেলাটাই মূল সমস্যা। অস্ট্রেলিয়ায় একজন বিদেশি সাংবাদিক রাস্তায় দাঁড়িয়ে সরাসরি ক্যামেরার সামনে বলছেন যে প্রধানমন্ত্রীর কাছাকাছি তারা এর চেয়ে কাছে যেতে পারছেন না, কারণ তিনি বারবারই অনির্ধারিত সাংবাদিক সম্মেলন এড়িয়ে চলেন এবং তার বদলে সাজানো পূর্ব নির্ধারিত অনুষ্ঠানকে বেশি প্রাধান্য দেন। এই মন্তব্যটা একজন সাধারণ সমালোচকের নয় বন্ধুরা, এটা একজন পেশাদার আন্তর্জাতিক সাংবাদিকের পর্যবেক্ষণ, যিনি বহু দেশের বহু রাষ্ট্রনেতার সফর কভারও করেছেন এবং তুলনামূলক দৃষ্টিভঙ্গি রাখেন। এই ধরনের মন্তব্য বিশ্বমঞ্চে ছড়িয়ে পড়া মানে ঠিক কী বার্তা যাচ্ছে বিশ্বজুড়ে? এটাই যে ভারতের প্রধানমন্ত্রী সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে চলেন এবং স্ক্রিপ্ট ছাড়া প্রশ্নের উত্তর দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এই বার্তাটা শুধু একটা রাজনৈতিক অস্বস্তি নয় বন্ধুরা, এটা দীর্ঘমেয়াদে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতাকেও প্রভাবিত করতে পারে। এই প্রেক্ষাপটেই বোঝা যায় কেন সাহসী ও প্রশ্নমুখর সাংবাদিকতা করা বহু সাংবাদিক আজ মূলধারার নিউজ চ্যানেলে জায়গা পান না।
কারণ ক্ষমতাসীনদের কঠিন প্রশ্ন করার সাহস দেখানো সাংবাদিকদের প্রয়োজন কর্পোরেট মালিকাধীন মিডিয়ার কাছে সবসময় থাকে না, বিশেষ করে যখন সেই মিডিয়া প্রতিষ্ঠানের ব্যবসায়িক স্বার্থ সরকারি নীতির সঙ্গে জড়িয়ে থাকে। নরওয়ের সেই সাংবাদিক যাকে একসময় ভারতের কিছু পরিচিত টিভি অ্যাঙ্কার তীব্র আক্রমণ করেছিলেন এবং যার পরিবারকেও অনলাইনে ট্রোলিংয়ের শিকার হতে হয়েছিল, তিনি সম্প্রতি একটা সামাজিক মাধ্যমে পোস্টে বলেছেন যে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সাংবাদিকদের ভূমিকা দেখে তার যথেষ্ট ভালো লেগেছে এবং তিনি ভারতের সেই স্বাধীন ডিজিটাল মিডিয়াকে ধন্যবাদ জানিয়েছেন যারা প্রতিদিন প্রাতিষ্ঠানিক চাপের মুখে পড়েও সত্য তুলে ধরার চেষ্টা করে থাকে। এই মন্তব্যটা তাৎপর্যপূর্ণ বন্ধুরা, কারণ এটা দেখিয়ে দেয় আন্তর্জাতিক সাংবাদিক মহলে ভারতের প্রেস স্বাধীনতা নিয়ে একটা নির্দিষ্ট ধারণা তৈরি হয়ে গেছে যা নিয়মিতভাবে যথেষ্ট আলোচিত হচ্ছে। যখন কোনো দেশে শাসককে প্রশ্ন করার মতো অনুকূল পরিবেশ থাকে না, তখন গণতন্ত্র ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। প্রশ্নহীনতা ক্ষমতাকে ক্রমশ অহংকারী করে তোলে, কারণ জবাবদিহিতার অভাব ভুল সিদ্ধান্তের সমালোচনামূলক পর্যালোচনার সুযোগও কমে যায়। কারণ বন্ধুরা, জবাবদিহিতার অভাবে ভুল সিদ্ধান্তের সমালোচনামূলক পর্যালোচনার সুযোগও অনেকটাই কমে যায়। বন্ধুরা, এই অহংকারের প্রতিফলন শুধুমাত্র কেন্দ্রীয় স্তরেই কিন্তু সীমাবদ্ধ নেই, রাজ্য স্তরেও একটা প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস সম্প্রতি রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে একটা গুরুত্বপূর্ণ এক্সপ্রেসওয়ে প্রকল্প সংক্রান্ত প্রশ্ন তোলার জন্য বিরোধী পক্ষ ও সমালোচকদের উদ্দেশ্যে কটু ভাষা ব্যবহার করেছেন। সমালোচকদের ভাড়াটে বলে সরাসরি আক্রমণ করেছেন এবং হুমকির সুরে কথা বলেছেন। এই ঘটনাটা একা দাঁড়িয়ে দেখলে হয়তো একটা বিচ্ছিন্ন রাজনৈতিক বাগবিদণ্ডা মনে হতে পারে, কিন্তু বৃহত্তর প্রেক্ষাপটে দেখলে একটা নির্দিষ্ট প্যাটার্ন ধরা পড়ে। সরকারের কোনো প্রকল্প, নীতি বা সিদ্ধান্তের গাফিলতি নিয়ে প্রশ্ন তুললেই সমালোচককে ব্যক্তিগতভাবে আক্রমণ করে দেওয়া হয়, তার উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়, তাকে ভাড়াটে বা এজেন্ট বলে দাগিয়ে দেওয়া হয়, অথচ মূল প্রশ্নটার প্রকৃত জবাব কখনোই দেওয়া হয় না। এই কৌশলটা রাজনীতিতে যথেষ্ট সুপরিচিত, যখন একটা প্রশ্নের সরাসরি জবাব দেওয়া কঠিন বা অস্বস্তিকর হয়ে ওঠে। বন্ধুরা, তখন প্রশ্নকর্তার উদ্দেশ্য, পরিচয় বা আনুগত্য নিয়ে প্রশ্ন তুলে মূল বিষয় থেকে দৃষ্টি সরিয়ে দেওয়া হয়। এটা এক ধরনের ডিফ্লেকশন কৌশল যা বহু গণতান্ত্রিক দেশেই বিভিন্ন সময় ভালোই দেখা গেছে, কিন্তু এর ব্যাপক এবং নিয়মিত ব্যবহার গণতান্ত্রিক বিতর্কের মানকে ক্রমশ নিম্নমুখী করে দেয়। এই গোটা আলোচনাটাকে যদি আমরা এক জায়গায় নিয়ে আসি, তাহলে একটা স্পষ্ট চিত্র কিন্তু একেবারে উঠে আসে। প্রথমত, ওপেন প্রেস কনফারেন্স এড়ানো একটা দীর্ঘমেয়াদী এবং ধারাবাহিক প্রবণতা। দ্বিতীয়ত, বিদেশি সাংবাদিকদের কাছ থেকে এই বিষয়ে প্রশ্ন আসাটা এখন আর বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটা একটা ক্রমবর্ধমান আন্তর্জাতিক প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। তৃতীয়ত, দেশের ভেতরে যারা এই ধরনের প্রশ্ন তোলেন তাদের প্রায়শই ব্যক্তিগত আক্রমণের মুখোমুখি হতে হয়, যা প্রকৃত বিতর্ককে ব্যাহত করে। এই সব কিছু সম্মিলিত প্রভাব কি? দীর্ঘমেয়াদে একটা গণতন্ত্রে যদি ক্ষমতাসীনরা নিয়মিত জবাবদিহিতার বাইরে থাকতে শুরু করেন, তাহলে বন্ধুরা প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার কাঠামো দুর্বল হয়ে পড়ে। সাংবাদিকতা, বিরোধী দল এবং সাধারণ নাগরিক সমাজ, এই তিনটে স্তরের সম্মিলিত ভূমিকাতেই একটা গণতন্ত্র সুস্থভাবে কাজ করে। যখন এই তিনটে স্তরের একটাও দুর্বল হয়ে যায়, তখন গোটা কাঠামোতেই একটা ভারসাম্যহীনতা তৈরি হয়। শেষ কথা হলো, একজন রাষ্ট্রপ্রধান নিজেকে যতই অসাধারণ, ব্যতিক্রমী বা সাধারণ সমালোচনার ঊর্ধ্বে বলে দাবি করুক না কেন, একটা সুস্থ গণতন্ত্রে জনগণের প্রশ্ন থেকে স্থায়ীভাবে পালিয়ে থাকার কোনো সুযোগই নেই। জবাবদিহিতা গণতন্ত্রের মেরুদণ্ড। প্রশ্ন এড়িয়ে যাওয়া কোনো সমাধান নয়, বরং একটা দীর্ঘমেয়াদে জনমননের সন্দেহকে আরও গভীর করে তোলে এবং আন্তর্জাতিক মহলে দেশের গণতান্ত্রিক ভাবমূর্তিকেও যথেষ্ট প্রশ্নবিদ্ধ করতে থাকে। বন্ধুরা, একটা দায়িত্বশীল বিশ্লেষণের স্বার্থে দর্শকদের এই বিষয় বিপরীত দৃষ্টিভঙ্গিটাও একেবারে জানানো প্রয়োজন। সরকার ও শাসক দলের সমর্থকদের বক্তব্য হলো, প্রধানমন্ত্রী মোদী নিয়মিত রেডিওতে মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে, সংসদে দীর্ঘ বক্তৃতার মাধ্যমে, নির্বাচিত সাক্ষাৎকারের মাধ্যমে এবং দেশ জুড়ে অসংখ্য জনসভার মাধ্যমে জনগণের সঙ্গে যোগাযোগ রাখেন। তাদের যুক্তি, ওপেন প্রেস কনফারেন্স না করাটা একটা ব্যক্তিগত রাজনৈতিক শৈলী, যা ভারতে আগেও কয়েকজন প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও একটা নির্দিষ্ট মাত্রায় দেখা গেছে এবং এটা কোনো নতুন বা অভূতপূর্ব চর্চাও নয়। এছাড়া মাপলার ও তরুণ বয়সে বিদেশ ভ্রমণের প্রসঙ্গে সরকার পক্ষ থেকে এই যুক্তি দেওয়া যেতে পারে যে রাজনৈতিক বা সামাজিক সংগঠনের কর্মী হিসেবে স্বল্প খরচে সংগঠনের পৃষ্ঠপোষকতায় বা সহকর্মীদের সহযোগিতায় বিদেশ ভ্রমণ অসম্ভব নয় এবং এটা কোনো বিলাসবহুল ব্যক্তিগত ভ্রমণের প্রমাণ নাও হতে পারে। বন্ধুরা, এই প্রতিটা বিষয় বিভিন্ন যুক্তি ও পাল্টা যুক্তি বিদ্যমান এবং একজন সচেতন দর্শক হিসেবে এই তথ্যগুলো নিজে যাচাই করে বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করে নিজস্ব সিদ্ধান্তে পৌঁছানোটাই সবচেয়ে যুক্তিসম্মত পথ।
ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।